নমস্কার, আমি অয়ন। যে তারাপীঠ হাজার হাজার পুণ্যার্থীদের শান্তি মেলার জায়গা, যে তারাপীঠে পুণ্যার্জনের জন্য শুধু বাংলার নয়, বাঙালি নয়, বিভিন্ন রাজ্যের থেকে মানুষ আসেন, সেই তারাপীঠ যতুগৃহ। সেই তারাপীঠে পাঁচতলা হোটেলে পুড়ে মৃত্যু হলো বেশ কয়েকজনের। মেঘালয়ের 5 জন এখনো পর্যন্ত যা খবর, এবং আলিপুরদুয়ারের 3 জন। অন্য রাজ্য থেকে এসে যতুগৃহে বসবাস করার ফলে তারা প্রাণ হারালেন। এই যে গতকাল প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, তার রহস্য মৃত্যু, এবং তার অভিমান ঝরে ঝরে পড়েছে তার সুইসাইড নোটে। তিনি TRDA এর চেয়ারম্যান ছিলেন, তারাপীঠ রামপুরহাট ডেভেলপমেন্ট অথরিটি। তার কোনো রকম সই করার অধিকার ছিল না। চেয়ারম্যান হওয়া সত্ত্বেও তিনি সই করতে পারতেন না। তার বিরুদ্ধে এখন যারা দুর্নীতি করেছে তারাই নাকি গা ঝাড়া, নিজের দায় ঝেড়ে ফেলতে বারবার করে এই আশিস বন্দ্যোপাধ্যায়ের নামে অভিযোগ করে এসেছে, আশিস বন্দ্যোপাধ্যায়কে মেলাইন করার চেষ্টা করেছে। তার পরের দিনই দেখুন, এবার প্রশ্ন উঠছে তারাপীঠে ব্যাঙের ছাতার মতো হোটেল গজিয়ে উঠল কি করে, কারা করালো? উন্নয়ন পর্ষদ মানেই কি কোটি কোটির দুর্নীতি করার জন্যই বিভিন্ন উন্নয়ন পর্ষদ? আমরা এর আগে দেখেছিলাম শিলিগুড়ি, জলপাইগুড়ি উন্নয়ন পর্ষদ, কয়েকশো কোটি টাকার দুর্নীতি অভিযোগ। দীঘা শঙ্করপুর উন্নয়ন পর্ষদ, দীঘায় আমরা দেখিয়েছি ক্যাগ রিপোর্টে দীঘায় যে নিকাশির জন্য টাকা, সেই কয়েকশো কোটি টাকার দুর্নীতি। সমস্ত নিকাশি গিয়ে পড়ছে, নোংরা জল গিয়ে পড়ছে সমুদ্রে। আমরা দীঘা যাই, তারাপীঠ যাই, তারাপীঠে গুচ্ছ গুচ্ছ এখন কোনো নিয়ম না মেনে এই সমস্ত হোটেল তৈরি করার অভিযোগ। কেন? কে দিচ্ছে তাহলে অনুমতি? কেন্দ্রীয় সরকারের ক্ল্যারিফিকেশন দরকার হয়। সেই ক্ল্যারিফিকেশন না মেনে, কোনো রকম নিয়ম না মেনে বেআইনিভাবে অনুমতি ছাড়া হয়ে যাচ্ছে একের পর এক হোটেল, এবং সেগুলো এক একটা যতুগৃহ। এই যে হোটেলে তারাপীঠে আগুন লেগেছে, আগুন লেগে এত জনের মৃত্যু হলো, এত জনের প্রাণ গেল, এইসব হোটেলগুলো কীরকম? এইসব হোটেলগুলো প্রত্যেক কটাই নাকি, যেগুলো বেআইনিভাবে নির্মিত হয়েছে, যেগুলো কোনো রকম কোনো বিধিনিষেধ মানেনি, সেই হোটেলগুলোর নিচে রান্না হচ্ছে, রেস্তোরাঁ চালানো হচ্ছে সেখানে। এবং যারা আবাসিক, যারা হোটেল বুক করছেন, তাদের 5 তলা হোটেল, কত রুম, সেই রুমে যাওয়ার জন্য একটা মাত্র দরজা, একটা মাত্র ঢোকার সরু রাস্তা। এবং এই ধরনের আগুন লাগলে, ভূমিকম্প হলে সেখান থেকে বেরোনোর কোনো পথ নেই, এক্সিট নেই। সেখান দিয়ে বেরোনো, সেখান দিয়েই ঢোকা, একটা দরজা দিয়ে। এই রকমভাবেই চলছিল তারাপীঠ। অদ্ভুত হলো কিন্তু আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, এবং তারপরে তারাপীঠে একটা হোটেলে এইভাবে বেশ কয়েকজনের আগুনে ঝলসে মৃত্যু। আসলে আগুনে ঝলসে তো মৃত্যু হয়নি, হয়েছে বেশিরভাগ ক্ষেত্রে দম বন্ধ হয়ে। বেরোনোর পথ পাননি তারা, বেরোনোর পথ না পেয়ে তারা এইভাবেই মৃত্যু তাদেরকে ডেকে নিয়েছে। অর্থাৎ এই যে বিভিন্ন পালাবদলের আগে তৃণমূলের আমলে যেভাবে দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ উঠে এসেছে, সেই দুর্নীতির মাসুল গুনতে হলো এই এখনো পর্যন্ত 8 জনকে, কারণ মৃতের সংখ্যা এখনো পর্যন্ত 8। তৃণমূল আমলে কিভাবে দুর্নীতি হয়েছে, কিভাবে মানুষের টাকা নিয়ে কিভাবে নয়ছয় করা হয়েছে, সেটা স্পষ্ট হয়ে যাচ্ছে। আজকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যু, এবং তার চেয়ারম্যান, আসলে তাকে, তিনি সৎ, তিনি শিক্ষকতা করেছেন, তিনি আজকে উপলব্ধি করেছেন যে রাজনীতিতে আসা ঠিক হয়নি, পরবর্তী প্রজন্মও যেন রাজনীতিতে না আসে, এরকমটাই সুইসাইড নোটে অভিমান ঝরে ঝরে পড়েছে। তার মানে কি আশিস বন্দ্যোপাধ্যায় একজন সৎ মানুষ, আশিস বন্দ্যোপাধ্যায়কে শিবলিঙ্গের মতো বসিয়ে, আশিস বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে পেছনে হাজার হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে? কারণ আশিস বন্দ্যোপাধ্যায়ের দিকে কেউ আঙুল তুলতে পারবেন না, কারণ আমরা গতকাল থেকে দেখেছি যে আশিস বন্দ্যোপাধ্যায় একজন সৎ, আপামর সৎ, এবং আমরাও
যারা জানি যে যারা চুরি করেছে তাদের মধ্যে আশিস বন্দ্যোপাধ্যায়ের নাম পড়ে না। আশিস বন্দ্যোপাধ্যায় তিনি সাদাসিধে মানুষ ছিলেন। এই প্রশ্নটাই উঠছে যে আশিস বন্দ্যোপাধ্যায়ের এই ইমেজকে কাজে লাগানোর জন্যই কি এই উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান করে রাখা হয়েছিল? আশিস বন্দ্যোপাধ্যায়কে সই করতে দেওয়া হতো না যে অভিযোগ তিনি করেছেন, তাকে এই কোটি কোটি টাকার দুর্নীতি তিনি করতে দেবেন না? এই হোটেলগুলোর অনুমতি দিল কে? এই হোটেলগুলোর বিনা বিধিনিষেধ মানল না, তারপরেও এই হোটেলগুলো হলো কিভাবে? বিরাট একটা চক্র তার মানে কাজ করছিল। যে চক্র ফাঁস হয়ে যেত, যে চক্র কাজ করতে পারতো না, আশিস বন্দ্যোপাধ্যায় যদি একটা সিগনেচার করতে গিয়ে, সই করতে গিয়ে কোথাও তিনি অনিয়ম, বেনিয়ম, বেআইনি, বিধিনিষেধহীন এই সমস্ত কিছু দেখতে পেতেন। আর তাই কি আশিস বন্দ্যোপাধ্যায়কে ধরলক্ষণ করে রাখা হয়েছিল? কি অদ্ভুত! আশিস বন্দ্যোপাধ্যায়ের এই যে সুইসাইড নোট, এই যে ভুরি ভুরি অভিযোগ উন্নয়ন পর্ষদ নিয়ে, তার পরের দিনই তারাপীঠে হোটেলে এই যে আগুন, সে আগুনে বেশ কয়েকজনের মৃত্যু, কিরকম অদ্ভুতভাবে এই চক্রকে সামনে নিয়ে চলে আসছে। এই চক্র আরও সামনে আসবে, কারণ আমরা তো লেগে থাকবো তারাপীঠের এই হোটেলগুলো কোথা থেকে হলো, কিভাবে হলো, কারা অনুমতি দিল, বিধিনিষেধ ছাড়া অনুমতি পেল কিভাবে? পুরসভার অনুমতি? শুধুমাত্র পুরসভার অনুমতি নিলেই কি একটা হোটেল গড়ে উঠতে পারে, একটা হোটেল চলতে পারে? একটা যেখানে শক্তিপীঠ, যেটা সেই শক্তিপীঠে হাজার হাজার মানুষ আসছেন, একটা পর্যটন স্থল, সেই পর্যটন স্থলে গাইডলাইন মানতে হয় হোটেলে বিশেষ করে। সেই হোটেলগুলো একেবারে গাইডলাইন না মেনে কয়েকশো কোটি টাকার দুর্নীতি সেখানে হলো, কেউ দেখলেন না। আবার বলছি, এই উন্নয়ন পর্ষদের নামে আসলে নিজেদের আখের গোছানো কোটি কোটি টাকার দুর্নীতি করার জন্যই কি এই হোটেলগুলো খোলা হয়েছিল? এই হোটেলগুলো খোলা, পর্ষদ গড়া, এই অভিযোগ বারবার উঠছে। এবং তারাপীঠ আজকে কি হয়ে গেল? তারাপীঠে গত 15 বছরে মানে একটা জায়গা খালি রাখেনি দুর্নীতি করতে গিয়ে এই তৃণমূল সরকার। মন্দির, তারাপীঠ, মানুষ যাচ্ছেন বিশ্বাস নিয়ে, মানুষ যাচ্ছেন ভরসা নিয়ে যে সরকার পরিষেবা দিচ্ছে, কারণ ওই জায়গায় যে সমস্ত পর্যটন স্থল, সেই সমস্ত জায়গায় যে হোটেলগুলো থাকে, সেই হোটেলগুলোতে আমরা গিয়ে উঠি, কারণ আমরা নির্ভর করি, ভরসা রাখি সরকারের ওপরে যে সরকার সমস্ত কিছু নিশ্চয়ই খতিয়ে দেখে তারপরে হোটেল তৈরির অনুমতি দিয়েছে এবং এই হোটেলগুলোতে আমরা থাকছি নিরাপদে। কিন্তু না, সেই সরকারের ওপরে কোনো ভরসাই করা যেত না। আজকে আমরা বুঝতে পারছি পালাবদলের পর, আজকে যদি পালাবদল না হতো এই বিষয়টাও আমরা বুঝতাম না, আর কোনো না কোনো দিন এইভাবেই ওই শক্তিপীঠে আগুনে পুড়ে বহু মানুষের মৃত্যু হতো।